হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের থার্ড সেমিস্টারের ইউনিট টুর 70টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো অত্যন্ত ইনফরমেটিভ এবং হেল্পফুল, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। এবং এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হলো আমেরিগো ভেসপুচি। কলম্বাস কত খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? উত্তর হলো 1492 খ্রিস্টাব্দে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে কত খ্রিস্টাব্দে পদার্পণ করেন? উত্তর হলো 1498 খ্রিস্টাব্দে। কোন চুক্তির মাধ্যমে পর্তুগাল ও স্পেনের মধ্যে অখ্রিস্টান বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সীমানা নির্ধারিত হয়েছিল? উত্তর হলো টয়ভেসিলিয়াসের চুক্তি অনুযায়ী। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1600 খ্রিস্টাব্দে। ডাচ বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর হলো 1602 খ্রিস্টাব্দে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার উদ্যোগে এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো চতুর্দশ লুইয়ের মন্ত্রী কোলাবাটের উদ্যোগে 1664 খ্রিস্টাব্দে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ায় প্রধানত কোন ইউরোপীয় শক্তি আধিপত্য বিস্তার করে? উত্তর হলো ওলন্দাজ বা ডাচরা। 1620 খ্রিস্টাব্দে আমবয়না হত্যাকাণ্ডে ওলন্দাজরা কোন ইউরোপীয় শক্তির বণিকদের নৃশংসভাবে হত্যা করেছিল? উত্তর হলো ইংরেজদের। পর্তুগিজরা ভারতে কোন অঞ্চলকে তাদের প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র বানিয়েছিল? উত্তর হলো গোয়া। প্রথম দিকে উত্তর আমেরিকায় 13টি উপনিবেশ কারা গড়ে তুলেছিল? উত্তর হলো ব্রিটিশরা। সপ্তবর্ষীয় যুদ্ধ অর্থাৎ 1756 থেকে 1763 প্রধানত কোন দুটি ইউরোপীয় শক্তির মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর হলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। কোন সন্ধির মাধ্যমে সপ্তবর্ষীয় যুদ্ধের অবসান ঘটে এবং উত্তর আমেরিকায় ফরাসি সাম্রাজ্যের অবসান ঘটে? উত্তর হলো প্যারিসের সন্ধি অনুযায়ী। সপ্তদশ শতকে আফ্রিকার ওলন্দাজ উপনিবেশ স্থাপনকারীদের কী বলা হতো? উত্তর হলো বোয়ার্স। দক্ষিণ আমেরিকায় ইনকা সাম্রাজ্য কে ধ্বংস করেছিলেন? উত্তর হলো ফ্রান্সিসকো পিজারো। মেক্সিকোয় অ্যাজটেক সভ্যতা কোন স্পেনীয় অভিযাত্রীর হাতে ধ্বংস হয়েছিল? উত্তর হলো হার্নান কোর্তেস। নতুন বিশ্বে খনি ও বাগিচা চাষের জন্য আফ্রিকা থেকে কৃষ্ণাঙ্গ কৃতদাস আমদানির বাণিজ্যিক চক্রকে কী বলা হতো? উত্তর হলো ত্রিমুখী বাণিজ্য। 1651 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অলিভার ক্রমওয়েল প্রণীত কোন আইনের উদ্দেশ্য ছিল ওলন্দাজ বাণিজ্যকে প্রতিহত করা? উত্তর হলো নেভিগেশন অ্যাক্ট। কোন মুঘল সম্রাটের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় শুল্কমুক্ত বাণিজ্যের দস্তক বা অধিকার লাভ করেছিল? উত্তর হলো ফারুখসিয়ারের ফরমান 1717। 1757 খ্রিস্টাব্দে কোন যুদ্ধের ফলে ভারতে ব্রিটিশ রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের ভিত্তি স্থাপিত হয়? উত্তর হলো পলাশির যুদ্ধের মাধ্যমে। মার্কেন্টাইলিজম বা বাণিজ্যিক পুঁজিবাদ শব্দবন্ধটি প্রথম কে জনপ্রিয় করে তোলেন? উত্তর হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ রচিত কোন বিখ্যাত গ্রন্থে মার্কেন্টাইল ব্যবস্থার তীব্র সমালোচনা করা হয়েছিল? উত্তর হলো দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে। বাণিজ্যিক পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটালের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো সস্তায় পণ্য কিনে চড়া দামে বিক্রি করে মুনাফা লুট করা। পুঁজিবাদের প্রথম পর্যায়কে কী বলা হতো? উত্তর হলো বাণিজ্যিক পুঁজিবাদ। 18 শতকে দ্বিতীয়ার্ধে বিশ্বের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? উত্তর হলো ইংল্যান্ডে। শিল্প পুঁজির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হলো উৎপাদন ব্যবস্থায় কলকারখানা ও যন্ত্রের ব্যাপক ব্যবহার এবং শ্রম শোষণ করা। শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডের শিল্পপতিরা ভারতের বাজারে কোন নীতি চালু করার জন্য চাপ দেন? উত্তর হলো মুক্ত বাণিজ্য নীতি। কত খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার অবসান ঘটানো হয়? উত্তর হলো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন অনুযায়ী। পুঁজিবাদের সর্বোচ্চ এবং চূড়ান্ত পর্যায় কোনটি? উত্তর হলো আর্থিক পুঁজিবাদ। আর্থিক পুঁজি বলতে মূলত কী বোঝায়? উত্তর হলো ব্যাংকিং পুঁজি ও শিল্প পুঁজির মেলবন্ধন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হলো V.I. লেনিন। লেনিনের আগে কে ইম্পেরিয়ালিজম
এ স্টাডি নামক গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন? উত্তর হলো J.A. হাবসন। ফিনান্স ক্যাপিটাল নামক বিখ্যাত গ্রন্থটি কার রচনা যা লেনিনকে প্রভাবিত করেছিল? উত্তর হলো রুডলফ হিলফার্ডিং। হাবসন ও লেনিনের মতে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সাম্রাজ্যবাদী প্রতিযোগিতার মূল কারণ কী ছিল? উত্তর হলো উদ্ভূত পুঁজি, লগ্নির ক্ষেত্রে সন্ধান ও কাঁচামাল সংগ্রহ। ভারতে ব্রিটিশ আর্থিক পুঁজি বা ফিনান্স ক্যাপিটালের বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র কোনটি ছিল? উত্তর হলো রেলওয়ে নির্মাণ ও চা বাগান। পুঁজিবাদের বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটি? উত্তর হলো বাণিজ্যিক পুঁজি, তারপর তার থেকে শিল্প পুঁজি, তার থেকে আর্থিক পুঁজি। 18 ও 19 শতকে ভারতের ধনসম্পদ যেভাবে ইংল্যান্ডে স্থানান্তরিত হয়েছিল তাকে ঐতিহাসিকরা কী নামে অভিহিত করেছেন? তোমরা জানো ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন। এই তত্ত্বটি সর্বপ্রথম কে তুলে ধরেন? উত্তর হলো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কোন গ্রন্থে ভারতের অর্থনৈতিক শোষণের চিত্রটি ফুটে উঠেছে? উত্তর হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অত্যন্ত বিখ্যাত গ্রন্থ এটা। ভারতে ব্রিটিশ অর্থনৈতিক ইতিহাস নিয়ে অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হলো রমেশচন্দ্র দত্ত। সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটির ল্যাতিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর হলো ইম্পেরিয়াম শব্দ থেকে। উপনিবেশবাদ বা কলোনিজম শব্দটির উৎপত্তি লাতিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর হলো কলোনিয়া। মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের মতে কোনো দেশের অর্থনীতির ওপর সরকারের কী ভূমিকা থাকা উচিত? উত্তর হলো কোনো হস্তক্ষেপ নয়। কোন দেশের উপনিবেশিক শাসন ব্যবস্থাকে ডিরেক্ট রুল বা প্রত্যক্ষ শাসনের আদর্শ উদাহরণ ধরা হতো? উত্তর হলো ফরাসি উপনিবেশিক শাসন। ব্রিটিশরা আফ্রিকায় অনেক জায়গায় স্থানীয় রাতের মাধ্যমে শাসন চালাতে এদের কী বলা হতো? উত্তর হলো পরোক্ষ শাসন বা ইনডিরেক্ট রুল। চীনের ওপর ইউরোপীয় শক্তিগুলির অর্থনৈতিক একচেটিয়া প্রভাব বিস্তারের নীতিকে কী বলা হতো? উত্তর হলো ওপেন ডোর পলিসি বা মুক্তদ্বার নীতি। চীনের মুক্তদ্বার নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হলো মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। শিল্প পুঁজির যুগে ভারতের দেশীয় কুটির ও বস্ত্রশিল্প যে চরম বিপর্যয় ঘটেছিল তাকে কি বলা হয়? উত্তর হলো অবশিল্পায়ন বা ডিস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস। বাণিজ্যিক পুঁজিবাদের যুগে কোনো দেশের অর্থনৈতিক শক্তি কিসের ওপর ভিত্তি করে মাপা হতো? উত্তর হলো দেশের মোট সোনা ও রূপোর মজুদ এর ওপর ভিত্তি করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় পুঁজি জোগাতে ভারতের কোন ঘটনাটি পলাশির লুণ্ঠন নামে পরিচিত? উত্তর হলো 1957 সালের পর বাংলা থেকে বিপুল ধনসম্পদ ইংল্যান্ডে পাচার করা। বন্ধুরা এখানে বলে রাখি তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের অন্যান্য অধ্যায় থেকে যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলোর তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ ছিলেন দ্বিতীয় শাহ আলম। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক চরিত্র সম্পূর্ণ বিলুপ্ত করে একটি নিছক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্থায় পরিণত হয়? উত্তর হলো 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী। 19 শতকের শেষ ভাগে ইউরোপের বাজারে মূলধনের প্রাচুর্য বা উদ্ধৃত পুঁজি কিসের জন্ম দিয়েছিল? উত্তর হলো আর্থিক সাম্রাজ্যবাদ বা ফিনান্স ইম্পেরিয়ালিজম। আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য ইউরোপীয় শক্তিগুলি কত খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনে মিলিত হয়েছিল? উত্তর হলো 1884 থেকে 85 খ্রিস্টাব্দে। শ্বেতাঙ্গ মানুষেরা কৃষ্ণাঙ্গ বা এশীয়দের সভ্য করার দায়িত্ব নিয়েছে। এই উপনিবেশিক মানসিকতাকে কি বলা হতো? উত্তর হলো হোয়াইট ম্যানস বার্ডেন। হোয়াইট ম্যানস বার্ডেন নামক বিখ্যাত কবিতাটি কে লিখেছিলেন? উত্তর হলো রুডইয়ার্ড কিপলিং। সাম্রাজ্যবাদের ও জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য চার্লস ডারউইনের বিবর্তনবাদকে সমাজে ভুলভাবে প্রয়োগ করাকে কি বলা হতো? উত্তর হলো সামাজিক ডারউইনবাদ। চীনের সঙ্গে ব্রিটিশদের বাণিজ্য বিরোধের জেরে 1839 থেকে 42 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল? উত্তর হলো প্রথম আফিম যুদ্ধ। প্রথম আফিম যুদ্ধের পর 1842 খ্রিস্টাব্দে চীনের ওপর কোন অসম চুক্তি চাপিয়ে দেওয়া হয়?
উত্তর হলো নানকিংয়ের সন্ধি। দি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হলো 1676 খ্রিস্টাব্দে। এটা অ্যাডাম স্মিথের লেখা, তোমরা জানো। ল্যাটিন আমেরিকার দেশগুলি মূলত কোন দুটি দেশের উপনিবেশ ছিল? উত্তর হলো স্পেন ও পর্তুগাল। কোন উপনিবেশে কাঁচামাল উৎপাদনকারী কৃষিকে জোরপূর্বক বাণিজ্যিক ফসলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? উত্তর হলো কৃষির বাণিজ্যিকরণ। ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যা আর্থিক পুঁজির বিকাশে সাহায্য করেছিল? উত্তর হলো 1694 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইল অর্থনীতিতে আমদানির তুলনায় রপ্তানি বেশি করে দেশের কোষাগারের ডলার ভরানোর নীতিকে কী বলা হতো? উত্তর হলো অনুকূল বাণিজ্য ব্যালেন্স বা ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। পুঁজিবাদের বিকাশে যৌথ মূলধনী কোম্পানি বা জয়েন্ট স্টক কোম্পানির মূল সুবিধা কী ছিল? উত্তর হলো ব্যক্তিগত পুঁজির ঝুঁকি কমানো এবং বড় আকারের মূলধন সংগ্রহ করা। নতুন বিশ্বে অর্থাৎ আমেরিকায় স্পেনীয় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে সামরিক অভিযাত্রীদের কী বলা হতো? উত্তর হলো কনকুইস্টাদোর। শিল্প পুঁজির যুগে তৈরি হওয়া সস্তা কলকারখানার কাপড়ের প্রতিযোগিতায় ভারতের কোন বিখ্যাত বস্ত্র উৎপাদন কেন্দ্রটি জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত হয়? উত্তর হলো ঢাকা। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। এই উক্তিটি কার? উত্তর হলো VI লেনিন বা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। 1700 শতকে কোন ইউরোপীয় দেশ বিশ্বের বাণিজ্যের বাহক বা ট্রেড ক্যারিয়ার অফ দি ওয়ার্ল্ড নামে পরিচিতি লাভ করেছিল? উত্তর হলো হল্যান্ড বা ওলন্দাজরা। ইউরোপীয় দেশগুলি অর্থনৈতিক ও উপনিবেশিক স্বার্থের সংঘাতে শেষ পর্যন্ত বিংশ শতকের শুরুতে কোন মহাযুদ্ধের রূপ নেয়? উত্তর হলো প্রথম বিশ্বযুদ্ধ, যা 1914 সালে ঘটেছিল। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।